বিগত 1.5 বছর ধরে আমরা একটা টিম, যাদের মধ্যে বিভিন্ন পরিচারিকা দিদিরা রয়েছেন এবং সাথে আমাদের মতন কিছু মানুষেরা যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষের অধিকারের লড়াইয়ের পাশে থাকেন, এরকম একটা টিম মিলে প্রায় বিগত 1.5 বছর ধরে কল্যাণীর বিভিন্ন অঞ্চলে যেখানে পরিচারিকা দিদিরা থাকেন, যেমন ডাবর, বারোহাট, মুরাদিপুর, মাঝের চর ইত্যাদি ইত্যাদি অঞ্চল জুড়ে বিভিন্ন রকমের ক্যাম্পেইন করা হয়েছে। গত বছর 4 জুলাইতে আমরা একটা সেন্ট পার্কে একটা প্রোগ্রামও করি, যেখান থেকে দিদিদেরই কথা মতন বিভিন্ন দাবি উঠে আসে এবং সেই 5টা দাবি নিয়ে আমরা লড়াইকে আরো কিভাবে সংগঠিত করতে পারি, মানুষজনকে আরো কি করে সংগঠিত করতে পারি, মানুষের ভিতর থেকে ভয় সরানো এবং তাদের মধ্যে এক ধরনের একতা আনার জন্য আমরা বিগত 1.5 বছর ধরে এই প্রক্রিয়াটা চালাচ্ছি। এবং আজ তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন যে আমরা সমিতির একটা রেজিস্ট্রেশন পেয়েছি এবং সেই সমিতির পক্ষ থেকে আমরা আমাদের প্রথম সম্মেলন করছি। এই সম্মেলন করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যে 5টা দাবি বিভিন্ন দিদিদের কাছ থেকে কথা বলে তাদের মতামত নিয়ে আমরা যে 5টা দাবি ফ্রেম করেছি, সেই 5টা দাবিকে কেন্দ্র করে লড়াই আমরা আরো কি করে আগামী দিনে জোরদার করতে পারি, এই দাবিগুলোকে কিভাবে বাস্তবায়িত করতে পারি, তার জন্য আজকে এই সম্মেলনে পরিচারিকা দিদিরা যেমন রয়েছেন, তেমনি সমাজের আরো কিছু বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন যারা বিভিন্ন নারী আন্দোলনের সাথে, শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত। তাদের কাছ থেকে আমরা আজকে শুনবো আমাদের এই লড়াইকে আরো কিভাবে জোরদার করা যায়, তারা যেখানে বিভিন্ন লড়াই করছেন সেই লড়াইগুলোকেও তারা কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের কল্যাণী পরিচারিকা কল্যাণ সমিতির প্রথম সম্মেলন শুরু হচ্ছে। শুরুতেই আমি উর্না সায়নীকে ডেকে নেব একটু উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য, তারপরে আমরা আমাদের সম্মেলনের প্রসিডিংস গুলোকে স্টার্ট করব। উর্না সায়নী একটু স্টেজে চলে আসবে। আচ্ছা, আমরা এখন একটা গান গাইবো, যে গানটা মূলত নারী শ্রম এবং ঐতিহাসিকভাবে নারী শ্রমের অদৃশ্যকরণের যে প্রক্রিয়া আমাদের পিতৃতান্ত্রিক সমাজে চলে তাই নিয়ে। তো নারীর মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। লালে রঙা ঝান্ডায় আমার, লালে রঙা ঝান্ডায় আমার, লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে, লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে। হো হো জীবন ভরে হারালি বোন, সারা জীবনে কেঁদে কাটালি, মরদের হাতে মার খেলি বোন, রানা ঘরে বন্দি রইলি, আয় রে সখী, আয় রে দুঃখী, আয় রে ওরে সাথী, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। এই দুনিয়ায় রাধিক নারী, দানায় কণায় রক্ত আমার, সবে মিশে শ্রম আমারই, অথচ নেই কোনো অধিকার, আয় রে সখী, আয় রে দুঃখী, আয় রে ওরে সাথী, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। লালে রঙা ঝান্ডায় আমার, হো লালে রঙা ঝান্ডায় আমার, হো লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে, লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে। হো হো পুরুষ প্রধান এই দুনিয়ায় আছিস যত মনুবাদী, সবটুকু ছেড়ে আমার বানালি যে তোরি দাসী, আয় আয় সব দাসী আয় বোন, আয় রে ওরে সাথী, নারী মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো, ও শোষণ মুক্তির ঝান্ডা আমরা ওড়াবো। সামন্তবাদী শিকলটা আজ ভাঙবো, ও পুরুষ প্রধান নিয়ম কানুন ভাঙবো, পুরুষ প্রধান নিয়ম কানুন ভাঙবই, ও একদিন আমরা সমাজতন্ত্র গড়বো, একদিন আমরা সমাজতন্ত্র গড়বো, ও একদিন আমরা সাম্যবাদ গড়বই। লালে রঙা ঝান্ডায় আমার, হো লালে রঙা ঝান্ডায় আমার, হো লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে, লালে রঙা ঝান্ডায় আমার, লাল লাল রে। হো হো এখানে পরিচারিকা দিদিদের মধ্যে যারা এসেছেন তারা অনেকেই হয়তো প্রথমবার আমাদের এই প্রোগ্রামটায় আসছেন। আমরা
এই লড়াই আন্দোলন, এই দাবিগুলোকে তৈরি করা শুরু করি প্রায় গত বছরের অর্থাৎ 2024 সালের মে মাস থেকে। তখন আমরা বিভিন্ন অঞ্চলে কল্যাণী বিভিন্ন অঞ্চলের পরিচারিকা দিদিদের সাথে কথা বলি। মূলত যে সমস্যাগুলো উঠে আসে, যেমন হচ্ছে কল্যাণীতে মোটামুটি 80% পরিচারিকা দিদিরাই বাড়িতে, যে বাড়িতে কাজ করেন সেখান থেকে 2 দিন করে মাসে ছুটি পান, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা অত্যন্ত কম। অন্তত সেটা যাতে 4 দিন করা যায়, যাতে সপ্তাহে 1 দিন করে ছুটি তারা পেতে পারে, সেই দাবিটা বহু দিদিদের মধ্যে উঠে এসেছিল। কিছু কিছু বাড়িতে সেটা খুব বেশি না হলেও একটা শতাংশ বটেই, সেই বাড়িগুলোতে 1 বছরের বেশি কাজ করলেও বোনাস দিচ্ছে না। আবার অনেক বাড়ি রয়েছে যারা কিনা ঠিক পুজোর আগ দিয়ে, বোনাস দেওয়ার সময়ের আগ দিয়ে পরিচারিকা দিদিদের ছাড়িয়ে দিচ্ছিলেন, সেটা একটা দাবি হিসেবে উঠে আসে। আরো উঠে আসে যে কোনো বাড়িতে ছাঁটাই করতে হলে একটা মাসের মাঝখানে অথবা মাসের একদম শুরুতে তাদেরকে জাস্ট বলে পরের দিনই ছাঁটাই করে দিচ্ছে। এতে যে সমস্যাটা হয় যে দিদিরা যে কাজগুলো করছেন সেখান থেকে যে অর্থ সংগ্রহ হচ্ছে সেটা দিয়ে আগামী মাস আসলে চলার কথা, হঠাৎ করে একটা কাজ চলে যাওয়া মানে পরিবার চালাতে অত্যন্ত সমস্যা হওয়ারই কথা, সেই দাবিটা উঠে আসে। এই দিনটা ছিল মালিকের, যে বাড়িতে কাজ করছে সেই মালিকদের বিরুদ্ধে যে দাবিগুলো উঠে আসে। এর বাদ দিয়েও বৃহত্তর ভাবে পরিচারিকারা তো শুধু কল্যাণী নয়, এরকম বিভিন্ন শহরতলি বিভিন্ন জায়গাতে গ্রাম থেকে আসা, কলোনি থেকে আসা পরিচারিকারা দিদিরা রয়েছে। তাদেরকে সরকার কোনোভাবে শ্রমিক স্বীকৃতিটা দিতে চাইছে না। ভারতবর্ষে বিভিন্ন কিছু কিছু রাজ্যে অন্তত শ্রমিক স্বীকৃতি তারা পেয়েছেন, কিন্তু বাংলায় এখনো সেটা দেওয়া হয়নি। সেটা একটা গুরুত্বপূর্ণ দাবির মধ্যে ছিল, এবং শ্রমিক স্বীকৃতি পাওয়া গেলে তারপরে তাদেরকে ন্যূনতম মজুরির যে আওতা, যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে তাদেরকে নিয়ে আসা। এই 5টা মূলত দাবি নিয়ে আমরা আমাদের কাজটাকে শুরু করি, এবং গত বছরের 4 জুলাই সেন্ট্রাল পার্কে একটা বড় কনভেনশন ডাকা হয়, যেখানে কল্যাণীর বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 300 পরিচারিকা দিদিরা আসেন। সেখানে ঠিক হয় যে আমরা এই 5টা দাবি নিয়ে আগামীতে লড়াই শুরু করব। অন্তত 4টে ছুটির দাবি যাতে গুরুত্বপূর্ণভাবে কল্যাণীর বুকে প্রতিষ্ঠা পায়, যাতে প্রত্যেকটা পরিচারিকা দিদিরা তাদের বাড়িগুলোর থেকে মাসে 4টে করে ছুটি পায়, সেইটার জন্য লড়াইটা আরো জোরদার করা হবে। এবং বাকি 4টে যে দাবি রয়েছে সেইগুলো নিয়েও আমরা কথা বলবো, এবং কিভাবে সেগুলোকে বাস্তবায়িত করা যায় তাই নিয়ে আমরা লড়াই চালাবো। এইটা হওয়ার পরে আমরা সমিতি পক্ষ থেকে ঠিক করা হয় যে গত বছর নভেম্বর মাসে লেবার কমিশনার যিনি রয়েছেন কল্যাণী, সেই ডিএলসির কাছে, ডেপুটি লেবার কমিশনারের কাছে আমরা একটা ডেপুটেশন, একটা দাবি সনদ জমা করব। কারণ এই যে একটু আগে বললাম, দুটো মূল দাবি, যে শ্রমিক স্বীকৃতি দেওয়া এবং ন্যূনতম মজুরির তালিকার আওতায় পরিচারিকার কাজকে নিয়ে আসা, এইগুলো করতে পারে একমাত্র সরকারের পক্ষে যে শ্রম দপ্তর রয়েছে তারা। তো সেখানেও ডেপুটেশন দেওয়া হয়, সেখানেও বিভিন্ন জায়গা থেকে দিদিরা আসেন। আমরা সবাই মিলে একটা টিম করে, সেখানে প্রায় 4 জন পরিচারিকা দিদিরা ছিলেন এবং আমরা 2-3 জন ছিলাম। আমরা গিয়ে ডিএলসির কাছে জমা দিই। ডিএলসি যেটা বলেছিলেন সেটা একদিকে আশাজনক, আবার একদিকে খানিক আশাহতও করে। ডিএলসি বলেছিলেন যে শুধু কল্যাণীতে এই দাবিটা জমা করলে কিন্তু সরকার এটা মানতে চাইবে না, এটা আসলে কল্যাণী বাদ দিয়ে আরো বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে যেখানে পরিচারিকা দিদিরা রয়েছে তাদেরকে এই দাবিটা করতে হবে। এবার এই দাবিটা তো খুব স্বাভাবিকভাবেই শুধু দিদিরা হঠাৎ করে নিজেরা মনে করলেন হয়ে যাবে, এমনটা হওয়ার কথা নয়। সেখানেও এক ধরনের এই সমিতি অথবা সংগঠনের কোনো কাজ দরকার। সেগুলো কিছু কিছু ক্ষেত্রে কলকাতার দিকে যেমন কিছু দিদিরা আছেন, তারা এই কাজটা করছেন, আরো বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু আমাদের সত্যিকারে এই দাবিগুলো বাস্তবায়িত করতে হলে এই লড়াই আন্দোলনকে আরো ভালোভাবে সংগঠিত করতে হবে। সেটা নিয়েও আজকে আমরা বিভিন্ন বক্তাদের কাছ থেকে শুনবো। তো এই ডেপুটেশনটা জমার পরে কল্যাণীর বিভিন্ন অঞ্চলে দিদিদেরকে আমরা আবার বলতে থাকি যে আপনারা প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলুন যে 4টে করে ছুটি আপনাদের দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই সেটা কেউ করতে খুব যে আগ্রহী ছিলেন এমনটা নয়, কারণ ভিতরে একটা তো গুরুত্বপূর্ণ ভয় থেকেই যায়, এরকম বললে হঠাৎ করে বাড়ি দিয়ে ছাড়িয়ে দিল, তারপরে কাজটা কি হবে। এইরকম আসলে বিভিন্ন ভয় আমরা বিগত 1 বছর ধরে মানুষের মধ্যে দেখেছি, যে ভয়টা খুবই ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত অবশ্যই। যেমন এই বছরের শুরুর দিকেই আমাদের কাছে একটা কেস আসে। একটি দিদি, তিনি একটি বাড়িতে কাজ করতেন। হঠাৎ করে একদিন সকালবেলা কাজ করার সময় বাড়িতে পুলিশ আসে। পুলিশ এসে সেই দিদিকে স্ট্রেট কাট বলে যে আপনাকে থানায় যেতে হবে, আপনার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ রয়েছে। যে বাড়িতে কাজ করছেন সেই বাড়িতে, বাড়ির মালিক কিছু জানাননি, বাড়ির মালিক আগে কিছুই বলেননি, কিছুই করেনি। ডিরেক্টলি পুলিশকে ডেকেছেন, দিদিকে তুলে নিয়ে যান, দিদিকে যথেষ্ট পরিমাণে হেনস্থা করেন। যখন ওনার শরীর খারাপ হয়ে যায় তখন ওনার ছোট ছেলেকে ডাকেন।
ছোট ছেলেকে ডেকে মাকে ছেড়ে দিয়ে ছোট ছেলের উপরেও বিভিন্ন রকমের হেনস্থা করা, তাকে চড়থাপ্পড় মারা, খানিক শারীরিক হেনস্থা করা ইত্যাদি গুলো করে তারপরে রাত্রিবেলা ওখানকার লোকাল কিছু পার্টির লোকজন ছিল, তারা এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এই খবরটা আমরা প্রায় 3 দিন বাদে খবরটা পাই, দিয়ে আমরা যাই দিদির কাছে জানতে যে কি ঘটনা হয়েছে, পুরোটার কথা শুনি এবং আমরা আশ্বাস দিই যে আপনি যদি এর বিরুদ্ধে লড়াই করতে চান, আপনি চুরি করেছেন কি করেননি এইটা সমিতি এখন মানে দেখতে আসছে না, সেটা পুলিশের আওতায় একটা কাজ হবে। আপনি যদি চুরি করে থাকেন তার জন্য পুলিশই যে আইনি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা থেকে আপনি শাস্তি পাবেন, কিন্তু এরকম ভাবে শুধুমাত্র আপনি একজন খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ বলে পুলিশ আপনাকে তুলে নিয়ে গিয়ে বা আপনার ছেলেকে তুলে নিয়ে গিয়ে এরকম ভাবে হেনস্থা তো করতে পারে না, এবং যে মালিকও এটা করিয়েছে তাকেও সেও সমদোষী। তো আপনারা যদি এটা নিয়ে লড়তে চান তাহলে আমরা পাশে থাকবো। কিন্তু খুব স্বাভাবিকভাবেই দিদি ভয় পেয়ে যান, একবার অলরেডি পুলিশি হেনস্থা হয়েছে, পুলিশ অত্যাচার হয়েছে, সেই ভয় থেকে তিনি আর এগিয়ে আসতে পারেন। এরকম আরো বিভিন্ন কেস আমাদের কাছে এসছে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে পরিচারিকা দিদিদের মধ্যে কি রকম ভয় বিরাজ করছে, যে তারা এক একজন হয়ে এক একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে তারা কিভাবে মালিকদের সাথে লড়বে সেই লড়ার পথটা কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না। আবার এমনও একটা দুটো কেস এসছে যেখানে এক দিদি আমাদের বানুর দিকে কাজ করতেন, সেখানে প্রায় 1 বছর 8 মাস মতন কাজ করেছেন, তাকে কোনো বোনাস দেওয়া হয়নি এবং পুজো সেপ্টেম্বর মাসে ছিল, তো হঠাৎ করে জুলাই মাসের 5 তারিখে তাকে বলে দেওয়া হয় যে আপনি আর কাজে আসবেন না, এই 4 দিন যে কাজ করছেন সেই 4 দিনের টাকা নিয়ে চলে যাবেন। এই দিদি যেহেতু আমাদের আগে আমরা যা কাজ করেছি সেগুলো সম্বন্ধে দিদি খানিক অবগত ছিলেন, তো দিদি আমাদেরকে এসে সমিতির বিভিন্ন মানুষজনদের জানান, ওই অঞ্চলে যে পরিচারিকার কাজ করছেন এমন দিদিরা যারা সমিতির সাথে যুক্ত তাদের কাছে কথাটা নিয়ে যান এবং শেষ পর্যন্ত এটা ঠিক হয় যে আমরা সমিতির পক্ষ থেকে একটা বড় দল মিলে সেই বাড়িটায় যাব এবং সেখানে গিয়ে দিদির পক্ষে কথা বলবো, যাতে অন্তত 1 বছরের বোনাস এবং 1 মাসের মাইনে, যেহেতু তাকে হঠাৎ করে ছাঁটাই করে দিয়েছে সেটা করতে পারে না, তাই নোটিশ না দিলেও 1 মাসের মাইনে কিন্তু অগ্রিম বাবদ দিয়ে দিতে হবে। প্রায় 30 জন মতো, যার মধ্যে 25 থেকে 26 জনই ছিলেন যে পরিচারিকার দিদিরা, তারা গিয়ে ওই বাড়িতে মালিকের সাথে কথা বলতে যায়। স্বাভাবিকভাবেই মালিক তো সোজা পথে মেনে নেবে না, তাই খানিকটা একটু ঝামেলাও করতে হয়, কিন্তু শেষ পর্যন্ত ওই দিদি হয়ে আমরা 1 বছরের বোনাস এবং 1 বছরের অগ্রিম মাইনে সেটা আদায় করে উঠতে পারি। এই ঘটনাগুলো কম যেখানে দিদিরা সাহস দেখিয়েছে আসলে লড়ার, বেশি ঘটনাটাই হচ্ছে যেখানে সাহসটা দেখানো যাচ্ছে না। আমরা যে সমিতিটা করেছি আসল উদ্দেশ্যটা আমাদের এই দাবিগুলোকে পূরণ করার মধ্যে দিয়ে পরিচারিকা দিদিদের মধ্যে এক ধরনের সাহসকে তৈরি করা। আমরা যে সমিতি করছি আমরা আসলে কেউ যে একা নই, আপনারা যে এক একটা বাড়িতে কাজ করতে যাচ্ছেন আপনারা একা কাজ করতে যাচ্ছেন না, আপনাদের অঞ্চলে অন্তত 50-60 জন করে মহিলা সেই কাজটায় যাচ্ছে সেই অঞ্চল জুড়ে। এই যে একতার এক ধরনের অনুভূতি, সেই অনুভূতিটাকে তৈরি করাই হচ্ছে আমাদের এই সমিতির আসল কাজ। আপনারা যারা সমিতির কাজের সাথে জুড়েছেন আপনাদের বন্ধুদেরকেও বলুন যে এই ভয়টাকে কাটিয়ে আপনাদের আসলেই যেগুলো দাবি, আপনাদের যেগুলো অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারগুলো জন্য আপনারা যেন নিজেরা লড়তে পারেন। সমিতি সাথে হয়ে আপনারা একা যেরকম ভাবে মনে হয় যে লড়লে কাজ দেবে সেইভাবে লড়াইটাকে সংগঠিত করা, এটাই আমাদের এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। আমি আর বেশি কিছু বলবো না, আমি প্রথম বক্তাকে ডেকে নেব। আমাদের প্রথম বক্তা কল্যাণী পরিচারিকা কল্যাণ সমিতির সভানেত্রী ডলি হালদার। আজ আমাদের কল্যাণী পরিচারিকা কল্যাণ সমিতির প্রথম সম্মেলন। কিছুদিন আগেই আমাদের সমিতির রেজিস্ট্রেশন করা হয়েছে। আজ এই উপলক্ষে আমাদের প্রথম সম্মেলন। এই সরকারি রেজিস্ট্রেশন আমাদের অনেক সমস্যা। প্রথমত আমাদের প্রধান কোনো শ্রমিক স্বীকৃতি নেই। রাজ্য সরকার 81খানা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বীকৃতি দিয়েছে, আমাদের এখনো দেওয়া হয়নি। আমাদের মেয়েদের ঘরে বাইরে একই অবস্থা, আমাদের কাজটা যেন কাজ নয়। বাইরে তো নানা কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়, তারপর সব কাজ ছেড়েও ঘরে শুনতে হয় যে সারাদিন কি করেছিস। অথচ দেখো আমরা যদি একদিন সবাই মিলে কাজ বন্ধ করি তাহলে সেই বাড়ির বাবুরা বিবিরা কি করে অফিস কাছারিতে যাবে।
আর যদি অফিস কাছারিতেই না যেতে পারে তাহলে তো পুরো ভারতবর্ষ স্তব্ধ হয়ে যাবে। আর ভারতবর্ষ যদি স্তব্ধ হয়ে যায় মানে সেটা আমরা সেখানে কোথায় আছি? অনেক মানে আমাদের তারপরও আমাদের কাজের কোনো মান্যতা দেওয়া হয় না। আমাদের মেয়েদের সাথে যেমন খুশি যে ব্যবহার করতে পারে। বাসাবাড়ির বাবুরা বা বিবিরা সপ্তাহে 2টো ছুটি নিয়ে যা খুশি করে আয়েস আল্লাহ ঘোরা ফেরা সবকিছু করতে পারে, অথচ আমরা যদি একটা ছুটি চাইতে চাই তাহলে ওদের মুখের দিকে তাকানো যায় না। এমনকি মুখ ঝান্টা শুনতে হয়, অনেক সময় মারও খেতে হয়। সেটাও যদি না হয় পরের দিন সব কাজ গুছিয়ে রাখে আমাদেরই জন্য, সেটা আমাদেরই করতে হয়। এছাড়া আমরা যতটা সময় ধরে কাজ করি ন্যূনতম মজুরি আমাদের দেওয়া হয় না, আমাদের বাথরুম ব্যবহার করতে দেওয়া হয় না, আমাদের হয়তো ভাঙা একটা কাপে চা খেতে দেওয়া হয়, বাসি খাবারটা খেতে দেওয়া হয়। এমনকি অনেকেরই আমরা শুনেছি আমার কয়েকজন মেয়ের কাছে যে যৌন হেনস্থার শিকার হতে হয় বাসাবাড়িতে গিয়ে, সেখানে আমাদের পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা নেয় না। আর আমরা মুখ খুলতে পারি না আমাদের কাজ চলে যাওয়ার ভয়ে বা সম্মানের ভয়ে। আমরা গত বছর সবাই মিলে একটা ডেপুটেশন জমা করেছিলাম লেবার দপ্তরে। এটাতে তো ভালোই বলেছিল যে প্রত্যেকটা কল্যাণী, শিমুরালী এই নানান জায়গা থেকে যদি অনেকগুলো হয় তাহলে সরকার সেটা মেনে নেবে, এক জায়গা থেকে মেনে নেবে না। আমরা এটা চালিয়ে যাব, এমনকি পরে চেষ্টা করবো কলকাতা লেবার দপ্তরে আমাদের ডেপুটেশন জমা করার জন্য। আমাদের একতা খুব প্রয়োজনের জন্য, আমাদের একতা খুব প্রয়োজন। সবাই একসাথে মুখ খুলে তবেই বাড়ির মালিকরা বা সরকার শুনতে বাধ্য হবে। আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আসুন আমরা সকলে জোট বেঁধে আমাদের দাবি নিয়ে আওয়াজ তুলি। আমাদের ছাড়া চলবে না, আমাদের ছাড়া চলবে না। আমি এবার একটু ডেকে নেব আমাদের পরিচালিকা সমিতির সংগঠকদের মধ্যে একজনকে। মঞ্জুদি একটু চলে আসবেন, আপনার বক্তব্য রাখবেন। মঞ্জুদি কল্যাণীর ডাবর নামক যে অঞ্চল রয়েছে সেখানকার একজন প্রধান সংগঠক। মঞ্জুদি সেখানে অনেকদিন ধরে, বিগত প্রায় 1 বছর ধরে আমাদের সাথে কাজ করছে। আমি একটু মঞ্জুদিকে ডেকে নেব তার বক্তব্যটা রাখার জন্য। বলছি কি, আপনারা যারা মা বোনেরা আছেন আপনারা সবাই একসাথে জোট বেঁধে একটা কাজ করেন। আমরা একটা কাজ করি, ঠিক আছে? আমাদের কাজেরও একটা মূল্য আছে। যেহেতু আমরা বাসন মাজি, ঘর মুছি, জামা কাপড় ধুই, তারপরে সমস্ত রকমের কাজ আমাদের করতে হয়। যখন যেটা হয় তখনই সেই রকম কাজ করতে হয়। কিন্তু এই কাজের মধ্যে আমাদের অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। যেরকম আমরা যখন আমাদের টয়লেট পাই, আমরা যখন বলি মাসিমা আমাকে একটু টয়লেট করতে দেবেন, মাসিমা বলছে কি না আমার ঘরের তালা তো আটকানো, তুমি কি করে টয়লেট করবা? তো তখন আমি বলছি তাহলে এক কাজ করি, আমি তাহলে বাড়িতে চলে যাই, আমি 2 ঘন্টা পরে এসে আপনার কাজটা করবো। তখন বলছে এরকম হবে না। আমি বলছি এরকমই হবে মাসিমা। তারপরে নানান ধরনের সমস্যা, টয়লেট করতে দিচ্ছে না, বাথরুম করতে দিচ্ছে না। তারপরে ধরেন আমাদের কোনো শরীর খারাপ হলে তখন আমরা বলি যে দিদিভাই আমার শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য আমি 5 দিন ছুটি করেছি। তখন ওরা বলবে তাহলে এই টাকাগুলো কেটে নেবো। তখন আমি বলছি কেন, আমার তো শরীর খারাপ হয়েছে, আমি তো আসতে পারিনি, ঠিক আছে, কিন্তু টাকাটা কেন কাটবে? টাকাটা কাটবেন না, আমার পুরোপুরি আমার মায়নাটা আমাকে দিতে হবে। এরকম নানা রকম সমস্যা আছে। এই জন্য বলছি মা বোনেরা সবাই একসাথে হয়ে, আমরা যত মহিলা আছি সবাই একসাথে হন, একজোট হন, ঠিক আছে? যেটা সঠিক কাজ সেটাই করতে হবে। আর মাসে 4টা ছুটি দিতে হবে আমাদের, কেন আমাদেরও তো বাড়িতে কাজ থাকে, নানা রকম অফিস আদালতে যেতে হয়, ছেলে মেয়ে নিয়ে করতে হয়, আমাদের শরীর খারাপ হয়, হসপিটালে যেতে হয়, এদিকে যেতে হয়, ওদিকে, এই করে মাসে 4টা ছুটি দিতেই হবে আমাদের। আর আমি বেশি কিছু বলতে পারবো না, আমার শরীরটা বেশি ভালো না, ঠিক আছে? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই এগিয়ে থাকা যে দিদিরা যারা নিজেদের বুকের বলে অনেকটা দাবি নিজেদের যে মনোবল প্রতিষ্ঠা করে ফেলেছেন, তাদের মধ্যেই একজন বিদ্যাসাগর কলোনির শিলাদি। আমি শিলাদিকে একটু ডেকে নেব তার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে নেওয়ার জন্য।
দিদিদের নমস্কার। আমার কথায় কিছু ভুল হলে ক্ষমা করবে। আমি প্রথম এই নিজের লড়াইয়ের জন্য আমি আজকে এই মঞ্চে উঠেছি। যেটা আমার কথা যে আজকের থেকে আমাদের একটা শপথ করতে হবে যে একজন একটা বাড়িতে কাজ ছেড়ে দিলে আর একজন কেন ঢুকছে বা কেন ছাড়ছে সেটা একটুখানি জেনে নিতে। এটা একটু জেনে নিলে একটু ভালো হয় আমাদের মধ্যে। আর তারপরে না অনেকবার ছেড়ে দিলে পরে তাদের মায়নাটাও কম হয়ে যায় যারা ঢোকে। এটা একটু তাদের মধ্যে একটুখানি মানে আলোচনা করে নিলে এই জিনিসটা খুব ভালো হয় আমার মনে হয়। আর আর আজকের থেকে আমাদের মনে হয় আজকে আমাদের সংগঠন থেকে আমাদের একটা শপথ নেওয়া দরকার যে আমরা যখন এই কাজ করছি বা পরিচালকের কাজ করছি, এই একটা শপথ নেওয়া ভালো যে আমাদের নিজেদের লড়াই নিজেদেরই করে নিতে হবে, নিজেদের জায়গাটা করে নিতে হবে। তো যে কোনো কাজের মাধ্যমে তো আমাদের কাজ এটা করতেই হবে, আমাদের কিছু করার নেই। কিন্তু কথা হলো অনেকে আছে মিথ্যাবাদী বলে বের করে দিচ্ছে, মিথ্যা কথা বলে না ছুতা দেখাচ্ছে, হয়তো মায়না আমাকে বেশি দিচ্ছে, পরক্ষণেই তাকে কম পয়সায় লোক পেয়ে যাচ্ছে, তাকে নিয়ে নিচ্ছে। এটাও হয়, কিন্তু এটা একটুখানি আমার মনে হয় একটু জেনে নিলে সব থেকে ভালো হয় কেন এরা ছাড়ছে, কিসের জন্য ছাড়ছে। আজকে আমি ছুটি চেয়েছিলাম, আমাকে ছুটি দেয়নি, বলছেন না আমাদের এই সমস্যা ওই সমস্যা, ছুটি হবে না। ঠিক আছে, হবে না, একদিন আমারও দিন আসবে, সেই দিনের জন্য আমিও আজকে লড়াই করছি, তাই তো দিদি? সেই দিন একদিন আমারও আসবে যে সেই দিনের জন্য আজকে হয়তো আমার কষ্ট হচ্ছে, কিন্তু একদিন এমন দিনও আসবে যে আমি সেদিন তুমি বলবে তুমি ছুটি নাও, তোমার ছুটি পাওনা আছে, সেই অপেক্ষায় আমিও বসে রয়েছি। তাই সেই জন্য আমি এটা বললাম যে যখনই তোমরা আজকের থেকে কাজে ঢুকবে নতুন কোথাও, কিন্তু আজকের থেকে তোমরা বলে ঢুকবে যে মাসে আমাদের 4টে করে ছুটি দিতে হবে। এটা যদি তোমরা বলে নিতে পারি, ঢুকতে পারি, তাহলে আশা করি একজনকে বাদ দেবে, আর একজন যদি বলে আশা করি তাকে রাখতে সে বাধ্য হবে। হ্যাঁ, এটা আমাদের মানে আমার মনে হয় এটা করে নেওয়াটা খুবই ভালো। আমি যেমন কারো বাড়িতে ঢুকলে আমি বলি আমার মাসে 3টে ছুটি লাগবে, আরে আমাকে দিতে হবে 3টে ছুটি। তেমন মনে এটা আমরা সবাই মধ্যে আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের জায়গা আমরা তৈরি করে নিতে পারবো। এদের এই সমস্যা ওই না, আমাদের এদের কাছে কোনো সমস্যা নেই, যেটা এরা টাকা দিচ্ছে তো আমাদের সমস্যা এদের কাছে বলতেই পারি না যে আমাদের টাকা দিচ্ছে। আমি কর্মকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও সেই আমার কর্ম এক সাইড আর আমার জায়গা একটা সাইড। তাই এর জন্য বলছি যে যখনই তোমরা ঢুকবে না কোনো নতুন কাজে, এটা তোমরা তাকে বলেই ঢুকবে যে আমার মাসে 4টে ছুটি লাগবে। আমার মনে হয় এটা ঢুকে নিলে আমার মনে হয় খুব ভালো হবে বলে নিলে। ব্যাস এইটুকুনি বলার ছিল দিদি।